বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই ক্লাস নিচ্ছি। আজকে আমি এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার অষ্টম অধ্যায় ব্যবসার আইনগত দিক এটি নিয়ে আলোচনা করব। ব্যবসার আইনগত দিক নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গত ক্লাসে আমরা সমবায় সমিতির সৃজনশীল প্রশ্নের কিভাবে উত্তর করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করিনি, বা সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করা যায় এটা আমাদের গত ক্লাসে বাদ ছিল। তো আমরা এইটা শেষ করে আমরা আজকে ব্যবসার আইনগত দিক যেটা আছে এই অষ্টম অধ্যায় আইনগত দিক নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে দুটো অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়টা আমাদের থাকবে হচ্ছে সমবায় সমিতির লাস্ট পার্ট, এবং এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ব্যবসার আইনগত দিক নিয়ে। তো আমরা এখন যদি ব্যবসার আইনগত দিকে যাই, স্লাইডটা চেঞ্জ হয় না। তো আমরা যদি এখানে ব্যবসার আইনগত দিকে যাই, বা আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো যদি আমরা আলোচনা করি, সেই টপিকগুলো আমরা একটু দেখি যে বিষয়গুলো আলোচনা করব। আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করব সেটা বলেছি, এবং আমরা এখানে ব্যবসার আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা তোমাদের অষ্টম অধ্যায়ে ব্যবসার আইনগত দিক যেটা আছে, অষ্টম অধ্যায়ে ব্যবসার আইনগত দিক নিয়ে আলোচনা করব। এবং এই অষ্টম অধ্যায়ে ব্যবসার আইনগত দিক যেটা আছে, ব্যবসার আইনগত দিকের ভিতরে আমরা মূলত দুইটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটি হচ্ছে আমরা এই যে ব্যবসার যে প্যাটেন্ট আছে, প্যাটেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং দ্বিতীয় যেটি আছে আমরা এইখানে ট্রেডমার্ক নিয়ে আলোচনা করব। তো প্যাটেন্ট এবং ট্রেডমার্ক এই দুইটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্যাটেন্ট কি, অথবা প্যাটেন্টের সুবিধা কি, বা প্যাটেন্ট কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, প্যাটেন্টের রেজিস্ট্রেশন এটা নিয়ে আলোচনা করব। সেম ট্রেডমার্ক কি, এবং ট্রেডমার্কের সুবিধা কি, এবং ট্রেডমার্কের রেজিস্ট্রেশন কিভাবে করা যায় এটা নিয়েও আমরা আলোচনা করব। তো এখানে আমরা আজকের যে আলোচনার বিষয়, তো আমরা এখানে এই ট্রেডমার্ক বা প্যাটার্ন এটা নিয়ে বিস্তারিত তো আলোচনা করব, ঠিক আছে। তো প্যাটার্ন বা ট্রেডমার্ক নিয়ে আলোচনা করার আগে তো আমরা এখানে আমরা ব্যবসার যে আইনগত দিক আছে, ব্যবসার আইনগত দিকে যাওয়ার আগে আমরা আজকে সমবায় সমিতি নিয়ে একটু আলোচনা শুরু করি। যে সমবায় সমিতির যে লাস্ট টপিকটা ছিল, সমবায় সমিতির লাস্ট টপিকটা আমরা শেষ না করলে আসলে আমরা এই ব্যবসার আইনগত দিকে যেতে পারছি না। তো সেই কারণে আজকে আমরা সৃজনশীল প্রশ্ন, ব্যবসার আইনগত দিক সমবায় সমিতির যে সৃজনশীল প্রশ্ন ছিল গত ক্লাসে যেটা আলোচনা হয়নি, সেটা নিয়ে আজকে প্রথম আলোচনা শুরু করব। তো তোমরা একটু স্ক্রিনে দেখো, তোমাদের আমি দুইটা সৃজনশীল প্রশ্ন রেখেছি আজকে ক্লাসে আলোচনার জন্য। প্রথম যে সৃজনশীল প্রশ্নটি আছে, প্রথম সৃজনশীল প্রশ্নটিতে তোমরা যদি একটু পড়ো, এখানে বিস্তারিত লেখা আছে। দেখো যে প্রথম সৃজনশীল প্রশ্নটিতে বলা আছে যে এখানে ঢাকার আজিমপুর এলাকার এখানে স্বপ্ননীর সমবায় সমিতি এবং স্বপ্নচূড়া সমবায় সমিতি নামে দুটি সমবায় সংগঠন আছে, এবং তারা তাদের সদস্যদের মধ্যে প্রথম যেই স্বপ্ননীর সমবায় সমিতি আছে, এই স্বপ্ননীর সমবায় সমিতি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদিত পণ্য সম্মিলিতভাবে ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য তারা এই সমবায় সমিতিটি গঠন করে। এবং অন্যদিকে স্বপ্নচূড়া সমবায় সমিতি যেটি আছে, এটি সম্মিলিতভাবে সরাসরি উৎপাদকের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে নিজেরা ভাগ করে নেয়। তো এই হচ্ছে দুইটা এখানে স্বপ্নচূড়া এবং স্বপ্ননীর সমবায় সমিতি, দুইটা সমবায় সমিতি, এবং তারা উভয়ই সমবায় সমিতির সদস্যদের আর্থিক কল্যাণের জন্যই গঠিত হয়। এবং এখানে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদের নিচে 4টা প্রশ্ন দেওয়া আছে, যে 4টা প্রশ্নের উত্তর আমরা এখানে আনসার করতে হবে। 4টা প্রশ্ন হচ্ছে, এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমরা এই উদ্দীপক থেকে আলোচনা করার জন্য যেটা আমরা বলি যে প্রথম প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন, সেটি হচ্ছে সমবায় সমিতি কি। খ নম্বরের প্রশ্নটা হচ্ছে সমবায় সমিতির দুটি মৌলিক নীতি উল্লেখ করো। এবং 3 নম্বর হচ্ছে স্বপ্ননীর সমবায় সমিতি এবং স্বপ্নচূড়া সমবায় সমিতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত স্বপ্ননীর ও স্বপ্নচূড়া সমবায় সমিতি দুটি কিভাবে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করছে বিশ্লেষণ করো। তো আমরা এইখানে আজকে যেহেতু বলেছি যে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে সৃজনশীল প্রশ্ন আনসার করতে হয়। তো এখানে আমরা যদি বলি যে এখানে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে ক খ গ গ, এখানে 1 2 3 4 এইভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউশন করা থাকে। ক নাম্বার প্রশ্নটা সাধারণত জ্ঞানমূলক হয়ে থাকে। এখানে সরাসরি জানতে চাওয়া হয় তোমাদের পঠিত বিষয়ের উপরে
যে কোনো একটা বিষয়ের উপরে তোমার নির্দিষ্ট তোমার জ্ঞান কেমন সেটা জানার জন্য 1 মার্কের একটা কোশ্চেন করা হয়। এটাতে কোনো চিন্তা করার বিষয় না, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নটা যেমন এখানে আছে যে সমবায় সমিতি কি। তো আমরা এখানে গত ক্লাসগুলোতে যে সমবায় সমিতির সংজ্ঞা আলোচনা করেছি, যে কোনো একটা সংজ্ঞা তুমি দিয়ে দিলেই এখানে চলবে। যে আমরা সমবায় সমিতি আমরা গত ক্লাসে যেভাবে পড়েছি যে সমবায় সমিতি হচ্ছে এখানে সমাজের নিম্ন বা এখানে সমশ্রেণীর মানুষের আর্থিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে যখন তারা যৌথভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সর্বনিম্ন 20 জন সদস্য নিয়ে তারা বৈধভাবে আইনগত প্রতিষ্ঠান স্থাপন করে, যেটার আইনগত সত্তা থাকবে এবং যেটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়, এরকম একটা প্রতিষ্ঠান গঠন করে যখন তারা নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, তখন এটাকে আমরা সমবায় সমিতি বলবো। তো এইভাবে আমরা সমবায় সমিতি কি সেটা সংজ্ঞা লিখে দিতে পারি। এটা হচ্ছে 1 মার্কসের জন্য থাকে। তারপরে খ নাম্বার যেটা আছে, খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে তোমাদের এখানে যে সমবায় সমিতির 2টি মৌলিক নীতি উল্লেখ করো। তো আমরা সমবায় সমিতির মৌলিক নীতি যেটা, মৌলিক নীতি নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো তুমি যে কোনো 2টি মৌলিক নীতি এখানে আলোচনা করবে, যেহেতু এটা 2 মার্কসের কোশ্চেন। সমবায় সমিতির মৌলিক নীতিগুলো আমরা অনেকগুলো মৌলিক নীতি পড়েছি, একতা, সাম্য, সহযোগিতা, ভ্রাতৃত্ব, সততা, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র। তো তুমি যে কোনো 2টা মূলনীতি এখানে লিখে দিলেই চলবে। ধরো যে আমরা যদি বলি একতা, হ্যাঁ, তো এটা সমবায় সমিতির একটা মূলনীতি। তো তুমি উপরে লিখবা যে সমবায় সমিতির 2টি মূলনীতি নিম্নে আলোচনা করা হলো, দিয়ে তুমি 2টা মূলনীতি লিখবা। প্রথম যে মূলনীতিটা আছে, আমরা যদি বলি যে একতা, যে সমবায় সমিতি আমরা যেটা বলি যে একতাই বল বা 10 মিলি করি কাজ হারি জিতি নাইলাজ। তো সমবায় সমিতি এই মূল মন্ত্র নিয়ে গঠিত এবং এখানে সবার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলা সম্মিলিতভাবে একটা সমষ্টিগত সঞ্চয় হিসাবে বা বিনিয়োগ হিসাবে বৃহৎ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু এখানে সদস্যরা এইখানে এটাকে কাজে লাগাতে পারে, বা যে কোনো একটা বৈধ ব্যবসা কিন্তু তারা এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো নিয়ে করতে পারে। এবং সমাজে যারা দুর্বল মানুষ, দুর্বলরা আমরা ওই যে 10-এর বোঝা আর 10-এর লাঠি 1-এর বোঝা, যেমন আমরা বলি যে সমাজে যারা দুর্বল আছে তারা কিন্তু একার ইনকামে বা একার এখানে যেই আর্থিক সামর্থ্য সেটা দিয়ে কিন্তু সে কোনো বৈধ ব্যবসা স্থাপন করাটা তার জন্য প্রায় অসম্ভব। তো সেই কারণে সে যদি সম্মিলিতভাবে সবার সাথে তার ক্ষুদ্র সঞ্চয়টা দিয়ে তার মেধা অথবা তার শ্রম খাটিয়ে যদি সে চায় যে সে বৈধ উপায়ে তার আর্থিক কল্যাণ সাধন সে করবে, এটা কিন্তু সম্ভব। তো সেই কারণে আমরা এখানে সমবায় সমিতির যেই মূলমন্ত্র বা এখানে মূলনীতি যেটা আছে, মূলনীতি লিখতে বললে আমরা একতার কথাটা এইভাবে লিখে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমরা সাম্যর কথা যদি বলি, বা একতা, সাম্য, গণতন্ত্র, যে কোনো একটা তুমি এখানে লিখে দিতে পারো। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এইভাবে তুমি এটার আনসারটা করে দিবা। তো ক এবং খ, ক এবং খ এর আনসার কিন্তু সহজ। ক এবং খ, ক হচ্ছে জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবন। হ্যাঁ, আমরা এখানে আমরা খয়ে যেটা বলি যে খটা আসলে তুমি বিষয়টা একটু বিস্তারিত বা ডিপলি এই বিষয়টা থেকে কি বুঝেছ, এটাও অনেকটা জ্ঞানমূলকই, কিন্তু এটা কি বুঝেছি সেটা উপলব্ধি করে আমরা সাধারণত এই খয়ের আনসারটা করে থাকি। তো এটা উপলব্ধি হিসাবেই আমরা এখানে অনুধাবন হিসাবে আমরা এটা দিয়ে থাকি প্রশ্নটা, খয়ের প্রশ্নটা। তারপরে হচ্ছে আমাদের এখানে ক খ গ যেটা আছে, গতে আমরা এখানে এটা হচ্ছে এখন প্রয়োগে চলে যাই আমরা। ঘটা হচ্ছে প্রয়োগ, এরপর হচ্ছে ঘ হচ্ছে এখানে উচ্চতর দক্ষতা। তো আমরা এখানে যদি এখানে ক খ বলি, ক খ হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার জ্ঞানের উপরে, জ্ঞান অনুধাবন। তারপর হচ্ছে ঘ হচ্ছে এখানে তোমাদের এখানে হচ্ছে প্রয়োগের প্রশ্নটা চলে আসে, যে আমরা প্রয়োগের ক্ষেত্রে যেটা বলি যে উপরে উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপকের আলোকে তুমি তোমার পঠিত বিষয়ের যে লব্ধ জ্ঞান, উদ্দীপকের আলোকে পঠিত বিষয়ের লব্ধ জ্ঞানটা তুমি খাটিয়ে তোমার যেই প্রশ্নটা দেওয়া আছে সেটার উত্তরটা তুমি এখানে করবে। যেমন এখানে যেটা দেওয়া আছে যে স্বপ্ননির এই ক খ গতে যেটা উত্তর প্রশ্ন দেওয়া আছে, স্বপ্ননির সমিতি ও স্বপ্নচূড়া সমবায় সমিতির মধ্যে সম্পর্ক দেখাও। তো স্বপ্ননির এবং স্বপ্নচূড়া সমবায় সমিতির মধ্যে সম্পর্ক দেখাতে বলছে। তো এখানে কিন্তু তোমার পার্থক্য বলে নাই, তোমার এখানে পার্থক্য হইলে এক জিনিস হইতো, আবার এখানে যেহেতু সম্পর্ক বলছে এটা কিন্তু আনসারটা অন্যভাবে করতে হবে। তো সম্পর্ক হইলে আনসারটা একরকম হবে আর পার্থক্য হইলে একরকম হবে। তো আমরা এখানে স্বপ্ননির সমবায় সমিতির এবং স্বপ্নচূড়া সমবায় সমিতির এখানে প্রকৃতিটা দেখব, যে এই সমবায় সমিতিটা আসলে কোন প্রকৃতির। তো আমরা এখানে প্রকৃতি দেখে আমি এদের সম্পর্কটা বুঝে ফেলতে পারবো,
ঠিক আছে, অথবা প্রকৃতিটা দেখে আমি এদের পার্থক্যটাও বুঝে ফেলতে পারবো। তো এখানে সমবায় সমিতির আমরা এখানে সম্পর্ক বলছি, তো সেই কারণে আমরা সম্পর্কটা যদি বলি, তো এইখানে স্বপ্ননীড় সমবায় সমিতি এবং স্বপ্নচূড়া সমবায় সমিতি এটা কোন ক্যাটাগরির সমবায় সমিতি এটা আগে তোমাকে বলতে হবে, এখানে আনসারে উল্লেখ করতে হবে স্পেসিফিকভাবে, না হলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না। এভারেজ আলোচনা করলে এখানে হবে না যে এদের মধ্যে সম্পর্ক আছে, এরা সমবায় সমিতি, দুইটাই সমবায় সমিতি, হ্যাঁ, তো এইভাবে লিখলে কিন্তু আনসার পাওয়া যাবে না। তো স্পেসিফিক এখানে বলতে হবে যে স্বপ্নচূড়া সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি, এখানে স্বপ্ননীড় সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি। তো এখানে স্বপ্ননীড় সমবায় সমিতি যেটা আছে, এখানে উদ্দীপকে বলা আছে যে স্বপ্ননীড় সমবায় সমিতির সদস্যরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদিত পণ্য সম্মিলিতভাবে ন্যায্য মূল্যে বিক্রির জন্য সমবায় সমিতিটা তারা গঠন করেছে। তো এখানে যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে সমবায় সমিতিটা গঠন করেছে এখানে উৎপাদকরা, তো সেই কারণে এটা হবে হচ্ছে বিক্রয় সমবায় সমিতি। আমরা গত ক্লাসে পড়েছি যে উদ্দেশ্যের ভিত্তিতে সমবায় সমিতিটাকে ভাগ করা যায় 6 রকমে। তো ওইখানে ছিল ক্রেতা সমবায় সমিতি, বিক্রেতা সমবায় সমিতি, তো এটা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি। তো এই বিক্রয় সমবায় সমিতির উদ্দেশ্য আসলে থাকে যে মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা এখানে দালাল ফরিয়া অথবা এখানে আমরা পাইকার খুচরা ব্যবসায়ীর কথা বলি, তো তারা উৎপাদকের কাছ থেকে খুব কম মূল্যে তারা পণ্যগুলা কিনে এখানে মোটা অঙ্কের মুনাফা যোগ করে এটা ভোক্তাদের কাছে একটা সময়গত গ্যাপ বা উপযোগ তৈরি করে কিন্তু তারা এটা বিক্রি করে। তো এখানে উৎপাদক যারা আছে তারা কিন্তু এটা থেকে বিশেষ কোনো লাভ তারা পায় না। তো সেই কারণেই এখানে উৎপাদক গ্রামের একজন ধরো যে কৃষক, সে এখন ধরো শীতকাল, সে বাঁধাকপি বা ফুলকপি সে উৎপাদন করে, তো এই বাঁধাকপি বা ফুলকপিটা সে এই বিক্রয় করার জন্য এই গ্রাম থেকে ধরো যে গ্রামের মানুষের কাছে বিক্রি করে, সে এটা পুরা তার জমিনে যে বাঁধাকপি বা ফুলকপি হয়েছে সেটা কিন্তু তার প্রফিট উঠাইতে সে পারবে না বা এটা বিক্রি করাও সম্ভব না, সে এটাকে শহরের কোনো জায়গাতে নিয়ে কিন্তু বিক্রি করতে হবে। এখন তার একার পক্ষে এই সবজিগুলা ট্রাক বোঝাই করে শহরে নিয়ে বিক্রি করাটা কিন্তু খুব সমস্যার ব্যাপার। তো এই ক্ষেত্রে যদি এখানে যারা ধরো যে ফুলকপি, টমেটো বা এখানে যারা বাঁধাকপি এই শীতকালীন সবজিগুলো যারা চাষ করেছে, তারা যদি এখানে সম্মিলিতভাবে এলাকার যারা আছে 10 জন বা এখানে বা 20 জন কৃষক যদি সম্মিলিতভাবে তারা একত্রিত হয় এবং তাদের যেই উৎপাদিত এই সবজিগুলো আছে তারা যদি চায় যে একত্রিতভাবে তারা তাদের জমিনের যে সবজিগুলা বিক্রির উপযোগী, তো এই 20 জনের জমিনের সবজিগুলা যাদেরটা ধরো যে আজকেই বিক্রি করা যাবে, এই 20 জনের যার যারটা ধরো যে একজনের হচ্ছে 100টা, একজনের হচ্ছে 200, একজনের 300, একজনের 400, এইভাবে লিখে লিখে যখন তারা দেখলো যে এখানে প্রায় 1-1.5 হাজার ফুলকপি এবং বাঁধাকপি আছে, তো এইগুলো বিক্রি করা যাবে, তো তারা কিন্তু ওই অনুযায়ী একটা মিনি ভ্যান বা ট্রাক ভাড়া করে কিন্তু এটা শহরে নিয়ে আসতে পারে এবং শহরে নিয়ে এসে কিন্তু তারা এটা খুব ভালো দামে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে বিক্রি করতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে তারা পাইকার বা খুচরা ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা ধরো যে জমিনে যে এই সবজিগুলা কিনে নিয়ে ট্রাকে বোঝাই করে এনে চড়া মূল্যে বাজারে বিক্রি করে, তাদের হাত থেকে কিন্তু বেচে তারা নিজেরাই উৎপাদক সমবায় বিক্রেতা সমবায় সমিতিরা সমবায় সমিতির যারা সদস্য তারা কিন্তু নিজেরাই এই জিনিসটা তারা একত্রিত করে নিজেরাই বাজারে নিয়ে নিজেরাই যে কোনো একটা জায়গাতে বা যে কোনো একটা নির্দিষ্ট দোকান ভাড়া নিয়ে কিন্তু এগুলা বিক্রি করে তাদের মুনাফাটা উঠায় নিয়ে আসতে পারে এবং তারা সবাই এটা দিয়ে বেনিফিটেড হবে। যেইটা তারা ধরো যে গ্রামে গঞ্জের হাট বাজারে বিক্রি করলে যেই ফুলকপিটা তারা 5 টাকা বা 10 টাকা দিয়ে বিক্রি করবে, এটা কিন্তু ঢাকা শহরে বা জেলা শহরগুলোতে নিয়ে আসলে সে কিন্তু এটা 20 টাকা বা 25 টাকা দিয়ে বিক্রি করতে পারবে। এতে কিন্তু তার 10 টাকা এখানে প্রফিট মার্জিন অ্যাড হচ্ছে। তো এখানে সে ট্রান্সপোর্টেশন ভাড়াটা অ্যাড করে ধরো যে প্রত্যেকটা ফুলকপির জন্য 2 টাকাও যদি খরচ হয়, তাহলে দেখা যাবে যে সে যেটা গ্রামে বিক্রি করতে পারতো 10 টাকা, এটা যদি শহরে বিক্রি করে সে 20 টাকা, তাহলে কিন্তু সে তার এখানে অতিরিক্ত 8 টাকা সে প্রত্যেকটা ফুলকপি থেকে সে পাচ্ছে। তো এইভাবে যদি সে 1000 ফুলকপি থেকে 8 টাকা করে পায়, সে কিন্তু 8000 টাকা এখানে বেনিফিটেড হচ্ছে। তো এইভাবেই বিক্রেতা সমবায় সমিতি গঠন করলে কিন্তু যারা ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক আছে তারা কিন্তু সম্মিলিতভাবে বেনিফিটেড হতে পারে। তো সেই কারণেই এখানে স্বপ্ননীড় সমবায় সমিতি যেটা আছে, স্বপ্ননীড় সমবায় সমিতির উদ্দেশ্য ছিল যে তারা বিক্রয় সমবায় সমিতি গঠন করে তাদের এই সদস্যদের কল্যাণ সাধন করবে। তো সেই কারণে তুমি স্বপ্ননীড় সমবায় সমিতির এই কাঠামোটা আগে লিখতে হবে যে স্বপ্ননীড় সমবায় সমিতিটা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি।
এরপরে তুমি আমি যা বললাম এইগুলো একটু লিখে দিলা এক্সাম্পল হিসাবে। এরপরে তুমি আসবা হচ্ছে সম্পর্ক স্থাপন করতে গেলে এখন তোমার বুঝতে হবে যে স্বপ্নচোরা সমবায় সমিতিটা কোন ধরনের। তো এখানে স্বপ্নচোরা সমবায় সমিতিটার এখানে উদ্দীপকে যেটা বলা আছে যে স্বপ্নচোরা সমবায় সমিতি সদস্যরা সম্মিলিতভাবে সরাসরি উৎপাদকের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে নিজেরা ভাগ করে নেয়। তো এখানে নিজেরা ভাগ করে নেয় বলা আছে এবং উৎপাদকের কাছ থেকে তারা জিনিসটা কিনে আনে, তার মানে এটা হচ্ছে ক্রয় সমবায় সমিতি। তো এখানে যারা গ্রামের কৃষক আছে তারা তাদের প্রয়োজন অনুযায়ী কৃষি পণ্য অথবা ক্ষুদ্র কুটির শিল্পের যারা উৎপাদক আছে তাদের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা সেগুলা কিন্তু সে আলাদা আলাদাভাবে যদি সে বাজার থেকে কিনতে যায়, তো তোমরা জানো যে একটা জিনিস খুচরা কিনতে গেলে যে দাম পড়বে সেটা যদি পাইকারি কিনো সেটা কিন্তু তার চেয়ে কম দাম পড়ে। তো সেই কারণেই ক্রেতা সমবায় সমিতির মূল উদ্দেশ্য থাকে যে সদস্যদের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সম্মিলিতভাবে তারা এই প্রয়োজনটা নির্ধারণ করে যে কতটুকু পরিমাণ পণ্য তাদের লাগবে সেটা তারা পাইকারিভাবে উৎপাদকের কাছ থেকে কিন্তু তারা এটা কিনে নিয়ে আসতে পারে। তো এই উৎপাদকের কাছ থেকে যখন তারা এটা হিউজ পরিমাণে কিনে আনতে পারে তখন কিন্তু তাদের উৎপাদন খরচটা কমে যায় বা এখানে ক্রয় খরচটা কমে যায়। তো এই ক্রয়কৃত পণ্যটা তারা সস্তাতে যখন উৎপাদকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে আসে তখন তারা পাইকার বা খুচরা ব্যবসায়ীদের যে লাভটা সেটা কিন্তু তারা এখানে এড়াইতে পারে। তো সেই কারণে তারা এখানে স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা যেটা তাদের কৃষিকাজে অথবা ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে প্রয়োজন সেই দ্রব্যগুলা কিন্তু তারা ন্যায্য মূল্যে পেয়ে যাচ্ছে। তো এই কারণেই এখানে ক্রয় সমবায় সমিতিটা গঠন করা হয়। তো এই স্বপ্নচূড়া সমবায় সমিতিটা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি, আর এখানে স্বপ্ননীড় সমবায় সমিতিটা হচ্ছে এটা হচ্ছে ক্রয় সমবায় সমিতি। তো এই দুইটার ভিতরে সম্পর্ক হচ্ছে দুইটাই কিন্তু এখানে উৎপাদকের স্বার্থ এখানে রক্ষার জন্যই গঠিত সমবায় সমিতি। যারা ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক আছে, যারা এখানে কৃষক আছে অথবা যারা এখানে কুটির শিল্পের উৎপাদক আছে, তো তাদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু এই সমবায় সমিতিটা গঠিত হয়। তো এই সম্পর্কটা হচ্ছে এই জায়গাতে দুইটাই হচ্ছে এখানে সমবায় সমিতি যেটা উৎপাদকের স্বার্থ রক্ষার জন্য গঠিত, যেখানে একটাতে বিক্রয় সমবায় সমিতিতে উৎপাদিত জিনিস বিক্রি করার জন্য সমিতিটা গঠন করা হয়েছে, আর পরেরটাতে এখানে উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনিসটা স্বল্প মূল্যে ক্রয়ের জন্য ক্রয় সমবায় সমিতিটা গঠন করা হয়। তো এইভাবেই এখানে সম্পর্কটা তোমার বিশ্লেষণ করতে হবে। তো বিশ্লেষণ করে লিখলে তুমি এখানে 3 মার্কস পাবা। এরপর হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে আমরা প্রয়োগ। আমরা ঘতে এসে আমরা পাই হচ্ছে প্রয়োগ। এটা হচ্ছে প্রায়োগিক প্রশ্ন। তুমি প্র্যাকটিক্যালি তোমার এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে এবং তুমি যেটা তোমার লব্ধ জ্ঞান বই থেকে তুমি যেটা শিখেছো সেটা মিলায়ে তোমার এখানে আনসারটা করা লাগবে। এটা হচ্ছে প্রয়োগ। এরপরের যে প্রশ্নটা আছে ঘ নাম্বারের ঘ, এইটাতে হচ্ছে উদ্দীপকে বর্ণিত স্বপ্ননীড় ও স্বপ্নচোরা সমবায় সমিতি দুইটি কিভাবে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করবে সেটা তুমি বিশ্লেষণ করো। তো এই দুইটা এখানে কিভাবে আর্থিক কল্যাণ সাধন করবে সদস্যদের, এইটা তোমার এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে হবে। তো এটা হচ্ছে উচ্চতর দক্ষতার। এই উত্তরটা কিন্তু তোমার বইয়ের ভিতরে দেওয়া থাকবে না, বা এই উত্তরটা তোমার উদ্দীপকও দেওয়া নাই। এই উত্তরটা তোমার এখানে নিজে নিজে লিখতে হবে। এটা হচ্ছে হায়ার অর্ডারের কোশ্চেন আমরা বলি, এবং এইটা হচ্ছে তোমার ভালো এবং মিডিয়াম এবং ধরো যে যারা দুর্বল এই ক্যাটাগরির ছাত্রদেরকে আলাদা করার কোশ্চেন। এই কোশ্চেনটা দিয়েই আমরা ধরো যে একদম যারা ভালো মার্কস পাবে, যারা মধ্যম এবং যারা কম মার্কস পাবে, এটা আলাদা করি হচ্ছে আমরা এই প্রশ্নটা দিয়ে। এই প্রশ্নটা সবাই লিখতে পারে না, কারণ এই প্রশ্নটা হচ্ছে হায়ার অর্ডারের কোশ্চেন। এই প্রশ্নটার উত্তর তোমার সরাসরি বই থেকে তুমি পাবা না, বা সরাসরি বই থেকে লিখলে এটার উত্তর হবে না, কারণ তুমি কোশ্চেন দেখেই বুঝতেছো এখানে সরাসরি বইয়ের উত্তর এখানে গ্রহণযোগ্য হবে না। যেমন এখানে বলা আছে যে উদ্দীপকে বর্ণিত স্বপ্ননীড় এবং স্বপ্নচোরা সমবায় সমিতি দুটি কিভাবে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করে। এখন কিভাবে আর্থিক কল্যাণ সাধন করে এটা তোমার নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে উপরের ঘটনা দিয়ে তোমার এখানে লিখতে হবে। কিভাবে আর্থিক কল্যাণ সাধন করে আমরা কিন্তু উপরের আলোচনাতে একটু বলেছি যে তুমি যদি এখানে বিক্রেতা সমবায় সমিতি গঠন করো, তুমি যদি ধরো যে তোমার আমরা এখানে বলেছি সবজি বিক্রেতা যারা আছে তারা যদি সমবায় সমিতি গঠন করে, তারা যদি গ্রামে ধরো যে একটা ধরো যে ফুলকপি বিক্রি করে বা বাঁধাকপি বিক্রি করে 5 টাকা, ঠিক আছে, তো সে যদি এই গ্রাম থেকে যদি সে একটু উপজেলা লেভেলে যদি নিয়ে আসে বা থানাতে যদি নিয়ে আসে, সেইটাকে ধরো যে আরও 3 টাকা বেশি বাড়ায়া 7 টাকা 8 টাকা অথবা সে ধরো যে সর্বোচ্চ 10 টাকায় সে বিক্রি করতে পারবে, ঠিক আছে। তো তুমি এখানে আর্থিকভাবে কিভাবে লাভবান হয় এটা তোমার টাকার ফিগার দিয়ে বুঝাই দিতে হবে। ধরো যে সে একদম যদি তার জমিনে বিক্রি করে, সে হচ্ছে 5 টাকা করে যারা জমিন থেকে এসে নিতেছে,
সে যদি ধরো যে বাজারে নিয়ে যায় সে 60 টাকা করে বিক্রি করতে পারে। আর সে যদি ধরো যে তার গ্রামের বাজার পার হয়ে যদি সে থানা লেভেলে বাজারে নিয়ে যায় তাহলে সে এটা 10 টাকা দরে বিক্রি করতে পারতেছে। এখন ধরো যে থানা লেভেলে না দিয়ে সে যদি এখন চায় যে জেলা শহরে যে যাবে তাহলে সে কিন্তু 15 টাকা এখানে এটা বিক্রি করতে পারতেছে। অথবা সে যদি যেখানে ধরো যে এটা চাহিদা আছে সবচেয়ে বেশি ওইখানে যদি পাঠাইতে যায় তাহলে কিন্তু সে এখানে এটা আরেকটু লাভে এখানে বিক্রি করতে পারবে। ধরো যে এখানে 15 টাকাই সে লাভে বিক্রি করলো, 15 টাকা দিয়ে সে বিক্রি করলো। তো সে যদি জমিনে বিক্রি করে সে 5 টাকা বিক্রি করতেছে। আর যদি সে এটা কোনো জেলা শহরে নিয়ে যায় তাহলে কিন্তু সে 15 টাকা দিয়ে বিক্রি করতেছে। তোমার এখানে প্রফিট মার্জিন কিন্তু এখানে থাকতেছে হচ্ছে 10 টাকা। তুমি জমিন থেকে শুধুমাত্র তুমি জেলা শহরে নিয়ে গেলা, এতেই তোমার প্রফিট মার্জিন হয়ে যাচ্ছে কিন্তু তোমার 10 টাকা। তো তুমি এইভাবে তুমি প্রফিট মার্জিনটা দেখাইতে হবে যে উৎপাদক সমবায় সমিতিতে যারা আছে, বিক্রেতা সমবায় সমিতিতে, বিক্রেতা সমবায় সমিতির সদস্যরা যদি সম্মিলিতভাবে এখানে ধরো যে 50 জন কৃষক, এখানে 50 জন কৃষক যদি সম্মিলিতভাবে তাদের উৎপাদিত যে জিনিসটা, হ্যাঁ, এটা যদি তারা কোনো ট্রাক বোঝাই করে কোনো জেলা শহরে পাঠায়, 50 জন কৃষকের জন্য দেখা যাবে যে এখানে ট্রাক ভাড়া পড়লো হচ্ছে তোমার ধরো যে 10,000 টাকায়। তো 50 জন কৃষকের জন্য 10,000 টাকা ট্রাক ভাড়া পড়লো। তো প্রত্যেক কৃষকের জন্য তোমার এখানে ট্রাক ভাড়া করতে পড়তেছে, প্রত্যেক কৃষকের জন্য যদি তুমি বলো এখানে ট্রাক ভাড়া কিন্তু পড়তেছে শুধুমাত্র হচ্ছে তোমার 200 টাকা। তুমি যদি এটা ভাগ দাও 200 টাকা, কিন্তু এখানে প্রত্যেক কৃষকের জন্য ট্রাক ভাড়া পড়ে হচ্ছে 200 টাকা। তো 50 জন কৃষক একসাথে যদি ট্রাক ভাড়া করে তাহলে তার পড়তেছে হচ্ছে এখানে সর্বমোট 10,000 টাকা। আর তার প্রত্যেকের ট্রাক ভাড়া পড়তেছে হচ্ছে 200 টাকা করে। তো তুমি যদি এখন কোনো কৃষককে সে খুব ভালো ফলন ফলাইছে, দেখা গেছে যে তার এখানে ফুলকপি বলো বা বাঁধাকপি বলো খুবই সুন্দর এক্সিলেন্ট, এটা তার 15-20 টাকা বিক্রি হওয়ার মতো, কিন্তু সে যদি গ্রামে বিক্রি করে সে এটা বিক্রি করতে হবে 5 টাকাতে। তো সে এইটা যদি ট্রাক ভাড়া দিয়ে শহরে নিয়ে আসতে হয় বা তার জমিনে যেই সবজি উৎপাদন হয়েছে এটা ট্রাকই লাগবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে তার এখানে ফুলকপি অথবা তার বাঁধাকপি সে উৎপাদন করছে। তো এইগুলা যেহেতু ওয়েটও বেশি, একটাই তোমার 3-4 কেজি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে এগুলা ট্রাক ছাড়া বা ছাড়া জেলা শহরে আনতে পারবে না। তো সেই ক্ষেত্রে তার এখানে ট্রাক ভাড়া দিয়ে ধরো যে 10,000 টাকা ট্রাক ভাড়া দিয়ে সে একার পক্ষে 10,000 টাকা ট্রাক ভাড়া দিয়ে সে যদি এই সবজিগুলো বাজারে নিয়েও যায় তাহলে কিন্তু তার বেশি লাভ হবে না। কারণ এখানে সে একা যদি 10,000 টাকা ট্রাক ভাড়া দিয়ে নেয়, ধরো যে সে ফুলকপি বিক্রি করে তার লাভ হইলো এখানে 12,000 টাকা, আর এখানে তার ট্রাক ভাড়াই চলে যাবে 10,000 টাকা। তো তাতে কিন্তু তার কোনো বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু সে যদি এখানে সমবায় সমিতির মাধ্যমে যায়, সে যদি এখানে বিক্রেতা সমবায় সমিতি গঠন করে, বিক্রেতা সমবায় সমিতির মাধ্যমে যদি সে ট্রাকে তার পণ্যগুলো পাঠায় দেয় এবং কন্টিনিউয়াসলি যদি সে পাঠায়, ধরো যে ট্রাকে যদি সে পণ্যগুলো পাঠায় তাহলে সে ধরো যে 12,000 টাকার পণ্য সে ট্রাকে পাঠাইলো এবং তার এখানে ট্রাক ভাড়া পড়বে হচ্ছে ধরো যে 50 জনের কাছে, যেহেতু সে শেয়ার করে এটা যাচ্ছে, এখানে ট্রাক ভাড়া শুধুমাত্র 200 টাকা তারে দিতে হবে। তাহলে কিন্তু ধরো যে সে 12,000 টাকার না, এখানে কিছু কম সে পাঠাবে, যতটুকু তার ধরো যে ট্রাকে জায়গা তার জন্য বরাদ্দ থাকে সে ততটুকুই পাঠাবে, অথবা যতটুকু সে পাঠাইলো ততটুকু অনুযায়ী তার ট্রাক ভাড়াটা বেশি বা কম লাগবে। ধরো যে সে ট্রাক ভাড়া 3 জনের সমান সে পাঠাইলো, তাও তার এখানে দিতে হবে হচ্ছে, সে যদি 3 জনের সমান ট্রাক ভাড়া দিয়ে পাঠায় তাইলেও তার দিতে হবে এখানে 600 টাকা। অথবা সে এখানে 3 জন না 5 জনের সমান সে পাঠাইলো, যে সে তার যে ফুলকপি, এই ফুলকপিটার পরিমাণ হইলো এখানে 5 জনের সমান হবে, তাহলে 5 জনের সমান হইলে 200 টাকা করা হইলে 5 গুণন তার 1,000 টাকা ধরো যে এখানে ট্রাক ভাড়া খরচ পড়বে। তাহলে সে 12,000 টাকা যদি ফুলকপি বিক্রি করতে পারে, 1,000 টাকা ট্রাক ভাড়া দিলেও তার এখানে 11,000 টাকা লাভ থাকবে। তো এইভাবেই তোমার এখানে আর্থিক কল্যাণ কীভাবে সদস্যদের সাধিত হবে এটা তুমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে নিজের মতো করে বানায় তুমি এখানে লিখে দিতে পারবা। তো এইভাবেই তোমার এখানে এই 4-এর যে উত্তরটা, এই 4-এর উত্তরটা কিন্তু তোমার এইভাবেই করতে হবে। তুমি যদি 4-এর উত্তরটা ধরো যে বই থেকে যদি লিখতে দাও হুবহু, বই থেকে তুমি এই উত্তরগুলো পাবা না। তো সেই কারণেই আমরা এখানে যখন উদ্দীপকগুলা দেই, আমাদের এখানে উদ্দীপক লিখার জন্য এখানে 4 ক্যাটাগরির প্রশ্ন আমাদের দেওয়া থাকে। এখন কোন ক্যাটাগরির প্রশ্নের জন্য তুমি কিভাবে উত্তর করবা সেটা কিন্তু তোমার এখানে জানতে হবে। যেমন এখানে আমি প্রথম যে কোয়েশ্চেনটা বলেছি যে এখানে সমবায় সমিতি কি, অথবা এখানে সমবায় সমিতির 2টি মৌলিক নীতি আলোচনা করো, এগুলো সবই হচ্ছে তোমার এখানে এটা জ্ঞান এবং অনুধাবনমূলক, এটা সবাই অ্যাভারেজ লিখবে। এরপরে যখন আমরা ক খ ঘতে চলে আসছি যে স্বপ্ননীড় এবং স্বপ্নচূড়া সমবায় সমিতির সব সম্পর্ক দেখাও, এটাতে কিন্তু তোমার এখানে প্রয়োগ চলে আসছে। এটা এখানে তোমার সাথে
অন্যের উত্তর এখানে মিলবে না, এখানেই পার্থক্য শুরু হবে। এরপরে যখন আমরা আরও হায়ার অর্ডারে গেলাম, 4 নাম্বার স্টেজে যখন গেলাম, 4 নাম্বার স্টেজে কিন্তু আমরা এখানে বলতেছি যে এটা কিভাবে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন করবে। এটা কিন্তু একেবারেই তোমার উত্তরটা ডিফারেন্ট হবে। আমি যেভাবে বলছি তুমি এভাবে লিখবা কেন, তুমি নিজের মতো করে কিভাবে আর্থিক কল্যাণ সাধন করা যায় তুমি ওইটা নিজে ধরো যে আরও সুন্দরভাবে আমার চেয়েও ভালো তুমি লিখতে পারবা। তো এইভাবেই তুমি যখন আনসারগুলো করবা ভালো মার্কস পাবা। তো এই ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন সমবায় সমিতির উপরে। আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন যেটা আছে সেটাতে এখন চলে যাব। দুইটা সৃজনশীল প্রশ্ন এখানে রেখেছি এই কারণ একটা দিয়ে তোমার সবগুলো কোয়েশ্চেন কভার করা যাবে না, একটা দিয়ে তোমার সব দক্ষতাও যাচাই করা যাবে না। তো সেই কারণেই আমরা দুইটা কোয়েশ্চেন এখানে দিলাম। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে এখানে দেখো যে এখানে সাভারের হেমায়েতপুরের 20 জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক মিলে আইনগত সত্তা বিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এইখানে প্রতিষ্ঠানটি গঠিত হওয়ার পর এই গত 3 বছর যাবৎ প্রতিষ্ঠানটি এখানে 10 লাখ, 12 লাখ এবং 16 লাখ টাকা করে প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠানগুলো প্রফিট করেছে এবং এই প্রতিষ্ঠানের যে প্রফিট, এই অর্জিত মুনাফা থেকে বিধি মোতাবেক তারা সঞ্চিত তহবিলে এখানে রেখে অবশিষ্ট টাকা নিজেদের মতে বন্টন করে নেয় এবং এখানে তারা নিজেদের আবাসন সমস্যা সমাধানের জন্য সাভারের একটা এলাকা আছে বাসিলাই, ওইখানে একটা এককালীন 10 লাখ টাকা কিস্তি প্রদান করে একটা প্লট কেনার সিদ্ধান্ত নেয়। তো এইখানে এই হচ্ছে তোমার উদ্দীপকে বর্ণিত ঘটনা। তো ঘটনাতে উদ্দীপকে যেটা বলা আছে যে এখানে যে সাভারে এখানে যদি চামড়া কারখানা ওইখানে চলে গেছে, ধরো যে ওইখানে জুতা প্রস্তুত কোম্পানি গঠিত হবে, তো এখানে এরকম 20টা জুতা প্রস্তুতকারী কোম্পানি মিলে তারা একটা সমবায় সমিতি গঠন করলো। সমবায় সমিতিটা কোন ধরনের এটা কিন্তু এখানে বলে নাই, এটা একটু পরেই তোমরা কোশ্চেনে পাবা। তো সমবায় সমিতি তারা গঠন করছে, তো একটা প্রতিষ্ঠান গঠন করছে বলছে, এটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা বলে নাই, কিন্তু তোমার উত্তরে তুমি কিন্তু এটা বলতে হবে যে এটা হচ্ছে সমবায় সমিতি। তো এটা কোন ধরনের সমবায় সমিতি এটাও তোমার স্পেসিফিক করে বলে দিতে হবে। তো এই সমবায় সমিতিতে তারা করলো কি, এই সমবায় সমিতিতে তারা তাদের প্রত্যেক বছরের যেই মুনাফাটা আছে, এই সমবায় সমিতি 20 জন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা আছে তারা সম্মিলিতভাবে তাদের জুতাগুলো উৎপাদিত করে বিক্রি করে। তো এই বিক্রয়ের বাবদ তারা প্রত্যেক বছর যে মুনাফাটা পাচ্ছে, এই গত 3 বছরের মুনাফার পরিমাণটা তারা এখানে দিয়েছে যে গত 3 বছরে তারা 10 লাখ, 12 এবং তৃতীয় বছরে 16 লাখ টাকা মুনাফা করেছে। তো এই মুনাফাটা তারা বিধি মোতাবেক, এখানে বিধি বলেছে যে এখানে যেইভাবে প্রতিষ্ঠানটা গঠিত হয়েছে ওই প্রতিষ্ঠান মানে গঠিত হওয়ার ওই গঠনতন্ত্র অনুযায়ী এখানে কিছু বিধি আছে যে মুনাফাটা কতটুকু বন্টন করা যাবে। যেমন এক মালিকানা হইলে মুনাফা পুরাটাই সে নিয়ে যেতে পারবে, অংশীদারি হইলেও অংশীদারদের মধ্যে সমানভাবে বা মূলধন অনুপাতে বন্টন করতে পারবে, কোম্পানি হইলে শেয়ার অনুপাতে বন্টন করবে। এটা কোন ধরনের কোম্পানি বা এটা কোন ধরনের প্রতিষ্ঠান, তো সেই অনুযায়ী মুনাফাটা বন্টিত হবে বিধি মোতাবেক। তো এইখানে তোমার বলে দিতে হবে এটা যেহেতু সমবায় সমিতি, তোমার ওই সমবায় সমিতির উপবিধি অনুযায়ী এখানে মুনাফাটা বন্টিত হবে। এরপরে এখানে তোমার আরেকটা মানে বলা আছে যে তারা মানে তাদের যে গঠনের যেই উদ্দেশ্যটা ছিল, তারা সম্মিলিতভাবে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা আছে তারা এই সমবায় সমিতিটা গঠন করেছে। গঠন করার পরে তারা চলে গেছে হচ্ছে আরেকটা জায়গাতে, সেটা হচ্ছে যে তারা এখন প্লট ক্রয় করার জন্য তারা 10 লাখ টাকা এককালীন জমা দিয়ে প্লট ক্রয় করবে। তো ওইখানে ওইটা ধরো যে তাদের করা সম্ভব কিনা ওই এরিয়াটাও তোমার এখানে আলোচনাতে আসবে। তো এই কারণে আমরা এখন ধরো যে উদ্দীপকের আলোকে কি প্রশ্ন দেওয়া আছে সেগুলোতে একটু আলোচনাতে যাই। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে সমবায় সমিতির উপবিধি কি, এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে জ্ঞানমূলক, তুমি লিখে ফেলতে পারবা। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ের আইনগত সত্তা কেন প্রয়োজন ব্যাখ্যা করো, এটা হচ্ছে অনুধাবন। ঠিক আছে, এটা সরাসরি বইয়ে ধরো যে তোমার ওইভাবে লেখা নাই কিন্তু তুমি লিখতে পারবা, এটা জ্ঞান অনুধাবন প্রায় কাছাকাছি। এরপরের কোশ্চেনটা হচ্ছে তোমার এখানে প্রয়োগ, প্রকৃতি বিচারে উপযুক্ত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমিতি, এই যে উপরের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমিতি প্রকৃতি বিচারে তোমার এখানে এটা উল্লেখ করতে বলছে, তো এটা তোমার এখানে উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে ক খ গ, ঘ নাম্বার উত্তরে যেটা আছে ঘতে এখানে বলা আছে তুমি কি মনে করো সঞ্চিত তহবিল হতে আবাসন সমস্যার সমাধান সম্ভব। এই যে উপরে বললো তারা 10 লাখ টাকা দিয়ে বাসিলায় একটা প্লট ক্রয় করবে, এটা দিয়ে কি আসলে আবাসন সমস্যার সমাধান করা সম্ভব কিনা। উদ্দীপকের বিবেচনায় যুক্তিসহ ব্যাখ্যা, উদ্দীপক বিবেচনায় যুক্তিসহ তোমার এখানে ব্যাখ্যা করতে বলছে। তো এখানে সঞ্চিত তহবিল থেকে আবাসন সমস্যা
সমাধান সম্ভব কিনা এটা উল্লেখ করেছি, সঞ্চিত তহবিলের কথা বলে দিছে। তো আমরা যেহেতু সমবায় সমিতি নিয়ে আলোচনা করতেছি, এটা বোঝাই যাচ্ছে এটা সমবায় সমিতি, প্রতিষ্ঠানটি হচ্ছে সমবায় সমিতি। এখন কোন ধরনের সমবায় সমিতি, এটা আমরা 3 নম্বরে আনসার করব। তার আগে আমরা সিরিয়ালি আসি। তো এখানে সমবায় সমিতির উপবিধি কি? তো সমবায় সমিতি আমরা বলি যে সমবায় সমিতির গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং সমবায় সমিতির আমরা উদ্দেশ্য অথবা নাম বা সমবায় সমিতি কেন গঠিত হয়েছে, তো এই সব বিষয় নিয়ে বা সমবায় সমিতির প্রকৃতি কি, সদস্যদের সংখ্যা কত, সদস্যদের এখানে পেশা কি, এগুলো সব কিছু নিয়ে যখন সমবায় সমিতির মানে এখানে পরিচালনা সংক্রান্ত, গঠন সংক্রান্ত, নিয়ন্ত্রণ সংক্রান্ত সব কিছু নিয়ে যেখানে বলা আছে বা আলোচনা করা আছে, সেই জায়গাটাকে কিন্তু আমরা বলি হচ্ছে সমবায় সমিতির উপবিধি। সমবায় সমিতির উপবিধিতেই মূলত সমবায় সমিতির এখানে গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ সংক্রান্ত সব কিছু লেখা থাকে। তো এখানে সমবায় সমিতির উপবিধি কি তুমি এইভাবে বলে দিতে পারো যে সমবায় সমিতির উপবিধি হচ্ছে সমবায় সমিতির গঠনতন্ত্র বা এখানে সমবায় সমিতির পরিচালনা সংক্রান্ত দলিল, যেখানে সবকিছু এখানে লিপিবদ্ধ থাকে। এই অনুযায়ী সমবায় সমিতি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তারপরে হচ্ছে তোমার এখানে খ নম্বরে যেটা আছে যে আইনগত সত্তা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। তো এটা কিন্তু তোমার এখানে ব্যবসার আইনগত সত্তা কেন প্রয়োজন এটা ব্যাখ্যা করতে তোমারে বলছে। তো আমরা জানি যে কোম্পানি এবং সমবায় সমিতি দুইটাই কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। আইনের বলেই তারা গঠিত হয় এবং আইনের বলে গঠিত হওয়ার কারণেই তারা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়। মানে ব্যক্তি না হয়েও সে ব্যক্তির মতো সুবিধা বা অধিকার সে খাটাতে পারে, সে নিজের নাম ইউজ করতে পারে, সে নিজের নামে অন্যের সাথে চুক্তিবদ্ধ হইতে পারে, সে ব্যক্তি না হয়েও সে নিজের নামে সে সিল এবং দস্তখত সে ইউজ করতে পারে। তো সেই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। এখন ব্যবসা যেহেতু এটা এখানে সমবায় সমিতিটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, তো এইখানে এই যে আইনগত সত্তা যেটা আছে, আইনের মাধ্যমে যেহেতু এটা সৃষ্টি হচ্ছে, তো সেই কারণে এটা কৃত্রিম ব্যক্তি সত্তা নিয়েই এখানে আইনগত সত্তা এটা তৈরি হয়। মানে এটা আইনের মাধ্যমেই সৃষ্টি এবং আইনের মাধ্যমেই এটাকে বিলোপ সাধন করতে হবে। তো সেই কারণে এখানে আইনগত সত্তা বলতে এখানে আমরা ব্যবসাটার বৈধতাকেও অনেক সময় মিন করি। ব্যবসাটার চিরন্তন স্থায়িত্ব এবং ব্যবসার বৈধতা, এই দুইটাই তোমার আইনগত সত্তার মাধ্যমে আসে। তো আইনগত সত্তা ছাড়া বা আইনগতভাবে লিপিবদ্ধ ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যায় না। আমি ধরো যে ব্যবসা সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যদি কোনো অবৈধ জিনিসের ব্যবসা করি তাহলে কিন্তু সেখানে আমার লাইসেন্স আমি পাবো না বা সেখানে আমাকে লাইসেন্স কেউ দিবে না। ধরো যে তুমি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, কিন্তু তুমি যদি এখানে লাইসেন্স না নিয়ে ওষুধ প্রস্তুত করো, তোমার ওষুধটা কিন্তু এখানে বাজারে বিক্রি করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। তো সেই কারণেই তোমার ওষুধটা আসলে জনগণের কাজে আসবে কিনা সেটার বৈধতা বা লাইসেন্সটা দিবে হচ্ছে এখানের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, তারা কিন্তু এখানে ওষুধের বৈধতাটা দিবে। তো সেই কারণে এখানে তুমি বৈধতা ছাড়া ব্যবসা করতে পারবে না। তো এই বৈধতাটা দেওয়া হয় হচ্ছে আইনগত সত্তার মাধ্যমে। তো এই কারণে এখানে আইনগত সত্তা কেন প্রয়োজন এখানে বলা আছে, বা তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারবা। তো এইভাবে তখন ব্যাখ্যা করে দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমার 3 নাম্বার ঘ যেটা আনসার, ঘতে আমার এখানে আনসার প্রশ্নটা হচ্ছে যে প্রকৃতির বিচারে উপযুক্ত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমিতি, ব্যাখ্যা করো। তো প্রকৃতির বিচারে এই প্রতিষ্ঠানটি আসলে কোন ধরনের সমিতি এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা যেহেতু এটা সমবায় সমিতি আমরা জানি, তো এটা কোন ধরনের সমিতি এটা তোমাকে স্পেসিফিক বলে দিতে হবে প্রকৃতি বিচারে। তো এখানে বলেছেন যে 20 জন জুতা প্রস্তুতকারী এখানে প্রতিষ্ঠান, তারা এই সমবায় সমিতিটা এখানে গঠন করেছে। তো এটা নেচার অনুযায়ী বোঝা যাচ্ছে এটা উৎপাদক সমবায় সমিতি। ঠিক আছে, তুমি এখানে যদি লিখো যে এটার প্রকৃতি অনুযায়ী, যেহেতু এখানে 20 জন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান একত্রিত হয়ে সমবায় সমিতিটা গঠন করেছে, সেহেতু এটা আমরা বলতে পারি হচ্ছে এটা উৎপাদক সমবায় সমিতি। ঠিক আছে, তো এই উৎপাদক সমবায় সমিতি তুমি এটা লিখতে পারো। তো এইভাবে উৎপাদক সমবায় সমিতি লিখে তুমি ব্যাখ্যা করে দিবে যে এটা কেন উৎপাদক সমবায় সমিতি। তো উৎপাদক সমবায় সমিতি এই কারণে তুমি এখানে বলবা যে এখানে যেহেতু এখানে 20 জন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখানে সম্মিলিতভাবে তারা সমবায় সমিতিটা গঠন করেছে, এখানে সবাই যেহেতু উৎপাদক, এখানে সদস্যের প্রকৃতি বিবেচনা করে কিন্তু এটা উৎপাদক সমবায় সমিতি হয়। এবং এখানে সবাই যেহেতু উৎপাদনের সাথে জড়িত এবং তারা উৎপাদনের যেই এখানে প্রয়োজনীয় জিনিসগুলা এই সমিতির মাধ্যমে সংগ্রহ করা এবং এখানে উৎপাদিত জিনিসগুলা সে আবার সমিতির মাধ্যমে বিক্রি করার জন্যই এখানে যেহেতু সমিতিটা গঠন করেছে, তো এখানে সদস্যদের প্রকৃতি বিবেচনায় আমরা বলতে পারি যে এটা উৎপাদক সমবায় সমিতি।
তো এইভাবে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করলে এখানে ঘরের আনসারটা হয়ে যাবে। এরপর হচ্ছে ঘ যদি আমরা আনসার করি, লাস্টে যেটা আছে যে তুমি কি মনে করো যে সঞ্চিত তহবিল হতে আবাসন সমস্যার সমাধান সম্ভব। তো সঞ্চিত তহবিল থেকে আবাসন সমস্যার সমাধান সম্ভব কিনা, তো এটা যদি আমরা আলোচনা করতে যাই, এটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। এটা কিন্তু তোমার এখানে লোয়ার অর্ডারের কোনো প্রশ্ন না, এটা হায়ার অর্ডারের প্রশ্ন। তো উচ্চতর দক্ষতার প্রশ্ন হইলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এইটার আনসার একটু টেকনিক্যালি তোমাকে করতে হবে এবং টু দ্য পয়েন্ট তোমার এখানে আনসার করলে ভালো মার্কস পাওয়া যাবে। তো এইখানে তুমি কি মনে করো যে সঞ্চিত তহবিল থেকে আবাসন সমস্যার সমাধান সম্ভব। এখানে আবাসন সমস্যা মানে আবাসনের প্লট কেনার জন্য তারা এককালীন 10 লাখ টাকা কিস্তি দিল, কিস্তি দিয়ে প্লট কেনার জন্য তারা চিন্তা করতেছে, দেয় নাই এখনো, চিন্তা করতেছে তারা সাভারের বাসিলাতে তারা 10 লাখ টাকা দিয়ে একটা প্লট তারা কিনবে। তো এখন এই যে প্লটটা কিনবে, তারা এটা কিনবে হচ্ছে সঞ্চিত তহবিল থেকে। তো সঞ্চিত তহবিল থেকে তারা এই প্লটের টাকাটা কিন্তু কিনবে। তো আমি যদি সঞ্চিত তহবিল থেকে প্লটের টাকাটা কিনি, তো এখানে সঞ্চিত তহবিল থেকে প্লটের টাকাটা এখানে আসবে। তো আমার এখন জানতে হবে যে আমার এখানে অঙ্কে কি দেওয়া আছে এবং এটা সঞ্চিত তহবিলের সাথে কিভাবে লিঙ্ক করে। অঙ্কে কিন্তু এখানে মুনাফার কথাটা বলা আছে। তো তারা 3 বছরে কত টাকা করে মুনাফা করেছে সেটা বলা আছে এবং সমবায় সমিতি মুনাফার কত অংশ তোমার বাধ্যতামূলকভাবে সঞ্চিত তহবিলে জমা রাখতে হয়। সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে তোমার সঞ্চিত তহবিলে জমা রাখবে সেটা কিন্তু তোমার এখানে জানতে হবে, নাইলে কিন্তু তুমি এভারেজ আনসার করলে এটার কোনো ভালো মার্কস তুমি এখানে পাবে না। তো মুনাফার কত অংশ সমবায় সমিতির সদস্যদের বাধ্যতামূলকভাবে বা সমিতিকে বাধ্যতামূলকভাবে সঞ্চিত তহবিলে জমা রাখতে হয়, মুনাফার কত অংশ সেটা তোমার এখানে জানতে হবে। তো আমরা বলেছি গত ক্লাসগুলোতে যে মুনাফার সর্বনিম্ন 15% তোমার এখানে সঞ্চিত তহবিলে অবশ্যই রাখতে হয়। মুনাফার সর্বনিম্ন 15% সঞ্চিত তহবিলে অবশ্যই জমা রাখতে হয়। আর এইখানে যদি তুমি এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ তোমার ধরো যে 25% পর্যন্ত এখানে তুমি সঞ্চিত তহবিলে জমা রাখতে পারবে এবং সর্বোচ্চ তুমি 75% মুনাফা, সর্বোচ্চ 75% মুনাফার অংশ তুমি সদস্যদের মধ্যে বন্টিত করতে পারবা। 75% মুনাফা তুমি সদস্যদের মধ্যে বন্টিত করতে পারবা। 25% সর্বোচ্চ 75% তুমি সদস্যদের মধ্যে বন্টন করতে পারবা। মুনাফার সর্বোচ্চ 75% সদস্যদের মধ্যে বন্টন করা যাবে সমিতির। তাহলে তোমার এখানে কিন্তু তুমি 25% কিন্তু তুমি বিধি অনুযায়ী সমবায় সমিতির বিধি অনুযায়ী কিন্তু তুমি এখানে 25% মুনাফা অটোমেটিকই তুমি সঞ্চিত তহবিলে স্থানান্তর করে দিতে পারতেছো। তো সঞ্চিত তহবিলে তুমি স্থানান্তর করতে পারতেছো কত? 25%। তো মুনাফার কত অংশ তুমি সঞ্চিত তহবিলে স্থানান্তর করতেছো? আমরা এখানে 25% এটা এখান থেকে বুঝে গেলাম। তো আমরা যদি মুনাফার 25% যদি সঞ্চিত তহবিলে জমা রাখি, এখানে যারা ধরো যে সমিতিটা যারা গঠন করেছে উৎপাদক সমবায় সমিতি, তারা সর্বোচ্চ 75% পর্যন্ত মুনাফা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নিতে পারবে। তো প্রথম বছর মুনাফা হয়ে যাচ্ছে 10 লাখ টাকা। 10 লাখ টাকার এখানে 25% তাহলে তারা সঞ্চিত তহবিলে ট্রান্সফার করে দিবে। তো 10 লাখ টাকার 25% যদি প্রথম বছর তারা যদি এখানে সঞ্চিত তহবিলে স্থানান্তর করে, প্রথম বছরে আসবে হচ্ছে 25% যদি তোমার এখানে স্থানান্তর করা হয় 10 লাখ টাকার, তোমার এখানে আসতেছে হচ্ছে তোমার 25,000 টাকা আর 2,50,000 টাকা। ঠিক আছে, তো 2,50,000 টাকা এখানে আসতেছে। 2,50,000 টাকা তোমার প্রথম বছর এখানে মুনাফা হিসেবে আসতে, মানে সঞ্চিত তহবিলে আসতেছে মুনাফার একটা অংশ। দ্বিতীয় বছর তোমার তারা মুনাফা করেছে হচ্ছে 12 লাখ টাকা। 12 লাখ টাকা হলে তারা 25% সঞ্চিত তহবিলে তোমার বিধি অনুযায়ী স্থানান্তর করতে পারবে। তো 25% যদি বিধি অনুযায়ী তোমার সঞ্চিত তহবিলে স্থানান্তর করে, এখানে মুনাফা হয়েছে হচ্ছে তোমার এখানে 12 লাখ টাকা। তাহলে তারা 25%, 12 লাখ টাকার 25% 3 লাখ টাকা। 3 লাখ টাকা কিন্তু তারা বিধি অনুযায়ী তোমার সঞ্চিত তহবিলে স্থানান্তর করে দিতে পারবে। এরপরে তৃতীয় বছর তাদের মুনাফা হয়েছে হচ্ছে বলা আছে এখানে 16 লাখ টাকা। তাহলে 16 লাখ টাকার 25% তারা কিন্তু এখানে 4 লাখ টাকা বিধি অনুযায়ী এখানে সঞ্চিত তহবিলে স্থানান্তর করে দিতে পারবে।
তো আমরা যদি এখানে 4 লাখ 3 লাখ এবং 2,50,000 এই টোটালটা যদি আমরা যোগ করি 2,50,000 3 লাখ এবং এখানে 4 লাখ, তো আমাদের এখানে কিন্তু আসে হচ্ছে 9,50,000 টাকা। তো আমরা কিন্তু এখানে 9,50,000 টাকা সঞ্চিত তহবিল থেকে আমরা সরাসরি পাচ্ছি। তো তারা যদি এককালীন কিস্তিতে 10 লাখ টাকা পরিশোধ করে, যদি তারা ওই সাভারের বাসিলাতে যদি তারা বাসিলার এই জায়গাটা যদি তারা এককালীন 10 লাখ টাকা কিস্তি দিয়ে রাখতে চায়, তারা কিন্তু এখানে চাইলেই পারবে, কারণ তাদের এখানে সঞ্চিত তহবিলে 3 বছরই 9,50,000 টাকা কিন্তু এখানে জমা হয়ে গেছে। তো এই সঞ্চিত তহবিলের 9,50,000 টাকা যেহেতু তারা 3 বছরেই মুনাফার 25% করে কেটে বিধি মোতাবেকই তারা এখানে রাখতে পারবে, তারা কিন্তু এখানে আবাসন সমস্যার সমাধান করার জন্য যদি চায় 10 লাখ টাকা সঞ্চিত তহবিল থেকে দিয়ে জায়গাটা রাখতে, তারা কিন্তু এটা পারবে। তো এইভাবেই আমরা এখানে সঞ্চিত তহবিল থেকে আসলে এখানে আবাসন সমস্যার সমাধান করা সম্ভব কিনা এই প্রশ্নটার উত্তর যখন তুমি দিতে যাবা, এইভাবে তোমার কিন্তু একটি ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার হায়ার অর্ডারে কিন্তু প্রশ্নটা বুঝাই দিতে হবে। তুমি যদি এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ না করো তাহলে কিন্তু তোমাকে এখানে ভালো মার্কস দেওয়া হবে না। তো সেই কারণেই আমরা যখন প্রশ্নগুলা উত্তর করব, সৃজনশীল প্রশ্ন যখন উত্তর করব, আমার হায়ার অর্ডারের যখন প্রশ্ন থাকবে, হায়ার অর্ডারের প্রশ্নের ক্ষেত্রে আমার সবসময় মনে রাখতে হবে যে হায়ার অর্ডারের প্রশ্নগুলো আমার নর্মালি আমি যেভাবে বই থেকে পড়ছি সেভাবে উত্তর করলে হবে না। বইয়ের লব্ধ জ্ঞান এবং আমার এখানে প্রশ্নের যে উদ্দীপক, সেই উদ্দীপক অনুযায়ী আমার এখানে আনসারটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে তুমি ভালো মার্কস পাবা না। তো এইভাবেই আমরা ধরো যে এখানে এই সমবায় সমিতির যেই প্রশ্নগুলো আছে, সমবায় সমিতির প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এইভাবেই করতে পারি। তো আমরা এখানে সমবায় সমিতির সৃজনশীলের প্রশ্ন শেষ আমাদের। এখন আমরা আমাদের যে পরবর্তী অধ্যায়, আমরা পরবর্তী অধ্যায়ে আমরা এখানে চলে যাব। পরবর্তী অধ্যায় যেটা আছে, পরবর্তী অধ্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসার আইনগত দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পরের অধ্যায় হচ্ছে ব্যবসার আইনগত দিক। আমরা চলে যাব হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়। আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করবো হচ্ছে ব্যবসার আইনগত দিক। আজকে সৃজনশীল প্রশ্নটা অনেক ডিটেলস পড়ানো হয়ে গেছে। তো সৃজনশীল প্রশ্নটা আসলে তোমরা তো উত্তরই করবা সৃজনশীল। এখন যদি সৃজনশীল প্রশ্নটা আসলে ডিটেলস না আলোচনা করি তাহলে দেখা যাবে যে অনেকেই এখানে, সবাই তোমরা ভালো স্টুডেন্ট, অনেকেই দেখা যাবে যে এটা নিয়ে কনফিউশনে থাকবা যে স্যার সৃজনশীল প্রশ্নটা আসলে কিভাবে উত্তর করা যায়, এটা ডিটেলস অনেকেরই জানার থাকে। তো সেই কারণে আজকে ডিটেলস আলোচনা করে দিলাম। তো আমরা এরপরের যে টপিকটা আছে, এরপরের টপিকটাতে আলোচনাতে চলে যাব। এরপরের টপিকটা হচ্ছে আমাদের এখানে ব্যবসার আইনগত দিক। এটা তোমাদের অষ্টম অধ্যায়ে আছে। তো আমি তোমাদেরকে জোর সংখ্যক তোমাদের যেই অধ্যায়গুলো আছে, তোমাদের জোর সংখ্যক অধ্যায়গুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো সেই কারণেই জোর সংখ্যক অধ্যায়গুলোতে আমি যাচ্ছি। সমবায় সমিতি ছিল ষষ্ঠ অধ্যায়, এখন আমি আলোচনা করবো হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে তোমাদের এখানে ব্যবসার আইনগত দিক। তো আমরা ব্যবসার আইনগত দিক বলতে আসলে এখানে যে জিনিসগুলো বলি, যে ব্যবসা করতে গেলে কোনোভাবে কিন্তু ব্যবসায়ীদেরকে আইনের আশ্রয় নিতে হবে, অথবা আইন ছাড়া এখানে ব্যবসা গঠন করা যাবে না, অথবা আইন ছাড়া ব্যবসা এখানে পরিচালনাও করা যাবে না। ব্যবসার প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এখানে আইনের প্রয়োগ আছে। তো সেই কারণে ব্যবসার আইনগত দিকগুলা না জেনে তুমি কখনোই ভালো ব্যবসায়ী হতে পারবে না। তো সেই কারণে আমরা অ্যাজ এ বিজনেস স্টুডেন্টস আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ব্যবসার আইনগত দিক কোনগুলা, এবং এখানে আইনগত দিকের ভিতরে অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো এখানে আসো আমরা ওই বিষয়গুলোতে যাওয়ার আগে ব্যবসার আইনগত দিকটা কি সেটা একটু বুঝি। তো এখানে ব্যবসার আইনগত দিক বলতে আমরা এখানে ব্যবসার যেসব নিয়মকানুন বা আইন কানুন ব্যবসাটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, সেসব নিয়মকানুন অথবা বিধিনিষেধ বা রুলস রেগুলেশনগুলোকেই আমরা এখানে ব্যবসার আইনগত দিক বলে থাকি। এবং এখানে ব্যবসার আইনগত দিকের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ব্যবসাটা কন্টিনিউয়াসলি এসব নিয়ম কানুন বা রুলস রেগুলেশন মেনেই ব্যবসাটা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা ব্যবসা গঠন করতে গেলে প্রথমেই আমাদের আইনের আশ্রয় নিতে হয়, সেটা হচ্ছে আমার ব্যবসাটাকে বৈধতা দেওয়ার জন্য বা আইনগত সত্তা পাওয়ার জন্য আমার ব্যবসাটাকে আসলে লাইসেন্স করা নিতে হয়। তো প্রথমে আমাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। অ্যাজ এ বিজনেসম্যান আমার অবশ্যই এখানে ট্রেড লাইসেন্স লাগবে। তো আমি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবো না। তো ট্রেড লাইসেন্স আমার হাতে চলে আসলে আমার পরবর্তীতে আমি ট্রেড লাইসেন্সের উপরে ভিত্তি করে আমি ব্যবসাটা কন্টিনিউ করছি। তো আমার এখানে প্রত্যেক বছরই আমার আয় ব্যয়ের হিসাব, আমার এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমার আয় ব্যয়
দ্যাট মিনস আমার নিট মুনাফা বা ক্ষতি এবং সম্পত্তি এবং দায়ের বিবরণটা কিন্তু আমার কন্টিনিউয়াস জানানো লাগে। তো এটা আমাকে কোনো না কোনোভাবে যে সংশ্লিষ্ট যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে তাদের কাছে কিন্তু এই হিসাবগুলো দিতে হয়। তো সেই কারণে আমার এখানে আমার কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা বের করে কিন্তু এই জিনিসটা করতে হয়। তো এই লাভ ক্ষতির উপরে আমাকে ট্যাক্সও দিতে হয়। তো সেই কারণে লাভ ক্ষতিটা আমি হিসাব করব, নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে আমি ইনফর্ম করব। পাশাপাশি আমাকে এখানে সরকারি যে সংস্থা আছে যারা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করে তারা কিন্তু এখানে এই ট্যাক্স আমার নির্দিষ্ট সময় পর পর আমার এখান থেকে কেটে রাখে। তো আমার এই কারণে এখানে ই-টিন বা এখানে ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু আমার খোলা লাগে। তো এই ই-টিনের মাধ্যমে আমি এই আমার প্রত্যেক বছর যে ইনকাম হয়েছে সেই ইনকামের উপরে কিন্তু আমি ট্যাক্স পরিশোধ করি। এরপরে আমার এখানে যদি আমার টিন নাম্বার থাকে, পাশাপাশি আমার ভ্যাট নিবন্ধন নাম্বারও থাকে। তো ব্যবসায়ী হলে দেখা যাবে যে তার এই ভ্যাট নিবন্ধন নাম্বারটাও লাগে। তো এখানে ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিতে হয়। আবার ইনকামের বাইরে এখানে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রত্যেকটা পণ্য কেনার ক্ষেত্রে বা এখানে বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কিন্তু যুক্ত হয়। তো এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটাও আমার দেওয়া লাগে। তো এভাবেই আমার ব্যবসার আইনগত দিকের ক্ষেত্রে কিন্তু আমার এখানে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা অথবা আমার ট্যাক্স দেওয়া অথবা আমার ভ্যাট পরিশোধ করা এই জিনিসগুলো কিন্তু আমার কন্টিনিউয়াসলি লাগে। এছাড়াও আমরা এখানে ব্যবসার আইনগত দিক যখন আমরা আলোচনা করি যে আমাদের ব্যবসা যেভাবে গঠিত হয়, ধরো যে আমরা একদম শুরু থেকেই যখন বলি যে এক মালিকানা ব্যবসায় ধরো যে শুধুমাত্র ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই নির্দিষ্ট ধরো যে অঞ্চলে বা এরিয়াতে অথবা উপজেলা লেভেল থেকে তোমার ট্রেড লাইসেন্স সংগ্রহ করে আমরা কিন্তু ব্যবসাটা গঠন করে ফেলতে পারি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এখানে তোমার অংশীদারি চুক্তিপত্র লাগে এবং চুক্তিপত্রটা আমাদের এখানে নিবন্ধন করা নিতে হয়। তাও আমাদের এখানে রেজিস্ট্রার অফিসে যেতে হয়, নিবন্ধন সার্টিফিকেট নিতে হয়। তো এরপরে আমাদের এখানে কোম্পানি আছে, কোম্পানির ক্ষেত্রে আচ্ছা এখানে আমরা এক মালিকানা ব্যবসা কিভাবে গঠিত হবে, পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে এটার কোনো ধরো যে ধরাবাঁধার কোনো আইন নাই। কিন্তু আমরা যখন অংশীদারি ব্যবসা গঠন করতে যাই, অংশীদারি ব্যবসা গঠন করতে গেলে কিন্তু এখানে আইন আছে, যে আইনগত দিকের কথা আমরা আজকে আলোচনা করছি যে অংশীদারি ব্যবসা গঠন করতে গেলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসাটা নির্দিষ্ট নিয়মেই গঠন করতে হয়। এরপরে হচ্ছে তোমার এখানে কোম্পানি গঠন করতে গেলে আমরা কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কিন্তু কোম্পানিটাকে গঠন করতে হয়। এবং কোম্পানিটা গঠিত হইলে এখানে কোম্পানি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হইলেই সে দেখা যায় যে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি এখানে নিবন্ধন পাওয়ার পরই ব্যবসা শুরু করতে পারে না, তাকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এটা একটা আইনগত দিক। এরপরে হচ্ছে তোমার সমবায় সমিতি গঠন করতে গেলে সমবায় আইন আছে, 2001 সালে সমবায় আইন এবং 2004 সালে সমবায় বিধি, এগুলো দিয়েই কিন্তু ব্যবসাটা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তো এভাবেই আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে আলোচনা করি বা ব্যবসার আইনগত দিকগুলো আমাদের এখানে কাজে লাগে। এছাড়া আমরা যদি এখানে ব্যবসার আইনগত দিক আরও কিছু দিক আছে আমরা যদি আলোচনা করি যে আমরা যদি এখানে নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে যাই বা কলকারখানা স্থাপন করতে যাই, আমাদের পূর্বের যে আইন ছিল, আমরা 1906 সালের যে আমাদের এখানে শ্রম আইন আছে, এই শ্রম আইনটা কিন্তু আমাদের অনুসরণ করতে হয়। কারণ লেবার লর ভিতরে থেকেই আমার যারা শ্রমিক আছে তাদেরকে কিন্তু আমার এখানে তাদের যে পারিশ্রমিক আছে সেটা পরিশোধ করা লাগে এবং তাদের সুযোগ সুবিধাটাও দেওয়া লাগে। এছাড়াও এখানে 1965 সালের কারখানা আইন আছে। আমার যদি এখানে প্রোডাকশন ওরিয়েন্টেড কোনো ব্যবসা আমি করি তাহলে কিন্তু আমার এখানে কারখানা আইনটা মেনেই কিন্তু আমার ব্যবসাটা পরিচালনা করতে হবে। এছাড়া এখানে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন থেকে আমি যদি নতুন অথবা এখানে অস্থায়ী কোনো এখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে যাই বা উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করতে যাই তাহলে কিন্তু আমার ক্ষুদ্র কুটির শিল্প থেকেও আমার এখানে যদি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয় এখান থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও আমাদের এখন বর্তমানে যেটা আছে যে সবচেয়ে বড় কনসার্ন যেটা আছে, আমি ব্যবসার সব অনুমতি নিয়ে নিলাম, আমি আইন অনুযায়ী সব ব্যবসা আমি গঠন করলাম, পরিবেশ অধিদপ্তর থেকে তোমার ব্যবসা করার জন্য ছাড়পত্র নিতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র ছাড়া তুমি ব্যবসা করতে পারবে না, তোমার ব্যবসাটা পরিবেশের ক্ষতি করবে না এই মর্মে পরিবেশ অধিদপ্তর থেকে তোমার এখানে ছাড়পত্র নিতে হবে। এরপরে তোমার এখানে আমরা ব্যবসা গঠন করার জন্য যেই মানে একদম বেসিক যেই রুলসগুলো আছে আমরা এই আইনের ভিতরেই পাই। ব্যবসা গঠন করার জন্য যেই আইনগুলা আমাদের তৈরি হয়েছে, কোম্পানি আইন অথবা এখানে অংশীদারি ব্যবসা গঠন করার জন্য যে আইন অথবা সমবায় সমিতি গঠনের জন্য যে আইন বা বিধি অথবা এখানে পরিবেশ রক্ষা অথবা এখানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা বিধি, তো এইগুলা সবগুলাই আমরা এখানে মেনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণটা আমরা করে থাকি।
তো এভাবেই আমরা এখানে ব্যবসার আইনগত দিকটা নিয়ে আলোচনা শুরু করলাম। আমরা এই ক্লাসগুলোতে যে বিষয়গুলো আলোচনা করব, আমরা মূলত ব্যবসার খুঁটিনাটি বিষয়গুলো, যেমন এই ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ব্যবসা করতে গেলে তার প্যাটার্ন লাগে, বা প্যাটার্ন বলতে আমরা এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও বলি, যে ব্যবসাটা আসলে এখানে প্যাটার্ন ছাড়া করা যাবে না, বা ব্যবসাটা আসলে প্যাটার্ন ছাড়া হয়ও না। যেমন আমরা ব্যবসা গঠন করতে গেলে আমরা দেখি যে যারা এখানে উদ্ভাবক যারা আছে বা আবিষ্কারক যারা আছে, তারা কিন্তু তাদের কাজের স্বীকৃতি হিসাবে তার কাজটা অন্য কেউ কপি করে ফেলবে না, বা অন্য কেউ তার অনুমতি ছাড়া এটা উৎপাদন করবে না। এই যে নিশ্চয়তাটা, এটা কিন্তু তার দরকার পড়ে। তো সেই কারণেই এখানে প্যাটার্ন আইনটা তোমার জানতে হবে, যে প্যাটার্নটা কি সেটা আগে তোমার বুঝতে হবে। তো এখানে প্যাটার্ন বলতে আমরা এটাকে বলি হচ্ছে, প্যাটার্ন হচ্ছে লিগ্যাল সার্টিফিকেট, যেটার মাধ্যমে যারা উৎপাদক আছে তাদেরকে সাধারণত এখানে অধিকার দেওয়া হয়, প্রোটেকশনের অধিকার তারা এখানে পায়, এবং এই 20 বছর তারা এখানে এই ব্যবসাটা সে যে জিনিসটা উদ্ভাবন করেছে, এই উদ্ভাবিত পণ্যটা সে 20 বছর সে ব্যবহার করতে পারবে। এবং এইটা এখানে কেউ এটাতে ধরো যে অবৈধভাবে এটা তার নাম ব্যবহার করে বা এই পণ্যটা কপি করে উৎপাদন করতে পারবে না বা বিপণন করতে পারবে না, এই মর্মে সরকার তাকে অধিকারটা দিয়ে রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও সে 20 বছর, এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টা ভেরি করে। তো এই প্যাটার্ন আইনটা প্রচলিত আছে। তো এই প্যাটার্ন আইন যেটা আছে, প্যাটার্নটা আসলে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে বৈধতা বা আবিষ্কারের এইখানে পরিচিতি, যে সে এটা আবিষ্কার করেছে, এটার সার্টিফিকেট হিসাবে সাধারণত এই প্যাটার্নটা দেওয়া হয়ে থাকে। এবং প্যাটার্ন আমরা দেখেছি যে প্যাটার্ন আইন আসলে সর্বপ্রথম ইতালিতে 1474 সালে এই প্যাটার্ন আইনটা চালু হয়, এবং ওইখান থেকে চালু হওয়ার পর থেকে অদ্যাবধি এখন প্যাটার্ন আইন চলছে এবং নতুন নতুন সংস্করণ এসেছে। তো আমাদের ক্লাস আসলে 50 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। তো আমরা পরের ক্লাসে বিস্তারিত অনেক কিছু আলোচনা করব। তো আজকে আর আমরা বেশি এইগুলা নিয়ে আলোচনা করব না। আমাদের এখানে তোমাদের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কও এটাও ছিল আমাদের ক্লাসের উপরে, যেহেতু আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি হচ্ছে এই তোমার সমবায় সমিতির সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো সেই কারণে আমরা আসলে এখানে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারছি না। তো আমরা এখানে আজকে এই তোমাদের বাড়ির কাজ যেটা আছে, বাড়ির কাজটাও আজকে আলোচনা করব না, বা বাড়ির কাজটাও আজকে থাকবে না। তোমরা বাড়িতে তোমাদের সমবায় সমিতির যেই কাজগুলো ছিল ওইগুলোই তোমরা সুচারুরূপে সম্পন্ন করবে। তো আমরা আজকে ক্লাস এই কয়েকটা নৈতিকতা বা মূল্যবোধের কথা দিয়ে আমরা শেষ করব। প্রত্যেক ক্লাসে আমার এখানে নৈতিকতা ও মূল্যবোধের কথা থাকে, কারণ আমরা প্রত্যেক দিনই আমরা দিনে 24 ঘন্টা সময় পাই, প্রত্যেক দিনই আমরা নতুনভাবে শুরু করি। তো প্রত্যেক দিনই আমাদের এই নৈতিকতা ও মূল্যবোধের উপরেই চলতে হয়। তো আমরা আজকে যে নৈতিকতা ও মূল্যবোধ যেটা আছে, তোমরা স্ক্রিনে দেখো, আমরা বলেছি যে গত ক্লাসে চরিত্র নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু এটাই সবচেয়ে ভাইটাল ইস্যু। তো আমরা এখানে নৈতিকতার যে কথাগুলো আছে, চরিত্র সংক্রান্তই আজকেও কিছু কথা আছে, যে যার আচরণ যত বেশি ভালো তার চরিত্র তত সুন্দর। গত ক্লাসেও আমরা বলেছি যে আমাদের আচরণটা কিন্তু প্রকাশ পায়, আমাদের চরিত্রের বহিঃপ্রকাশটাই কিন্তু আমাদের বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশ পায়। আমরা যদি আমাদের নৈতিক যেই ক্যারেক্টার আছে সেটা যদি আমার যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমার কাছ থেকে ভালো আচরণ আশা করা যাবে না। আমি যদি দুর্নীতিগ্রস্ত হই, আমার চরিত্র যদি ভালো না থাকে, আমি যদি 2 নম্বরের টাকার প্রতি আমার যদি আকর্ষণ থাকে, আমার কিন্তু সেটা আচরণেই আমার প্রকাশ পাবে। তো সেই কারণে এখানে বলা আছে যার আচরণ যত বেশি ভালো তার চরিত্র তত ভালো। তো সেই কারণে আমাদের এখানে চরিত্রটা আগে ভালো করতে হবে, তাহলে আমার আচরণও অটোমেটিক ভালো হয়ে যাবে। এখানে একটা সুন্দর কথা লেখা আছে আমাদের সূরা আল নূরে, কোরআন শরীফের 26 নম্বর সূরাতে, এখন সূরা আল নূরে এটা বলা আছে যে যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও কিন্তু হবে তেমন। তো তোমরা অনেকেই আছো, এখন দেখা যায় যে উঠতি বয়স, তোমাদের কিন্তু এই জিনিসটার প্রতি আগ্রহ অনেক বেশি থাকে। তো এই আগ্রহের কারণে অনেকে নিজের চরিত্রও নষ্ট করে ফেলো, ঠিক আছে? অনেক সময় অনেকের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের পরিচয়, নিজের চরিত্র, নিজের ব্যক্তিত্ব সবই নষ্ট করে ফেলো। তো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সাজেশন একটাই, তোমার বয়স যেহেতু একদমই কম, তুমি এটা সবসময় মাথায় রাখবা যে তুমি যেমন তোমার জীবনসঙ্গী তেমন হবে। তোমার চরিত্র যদি খারাপ হয়, তুমি কখনোই ভালো জীবনসঙ্গী পাবা না, এটা লিখে রাখছে আল্লাহ, ঠিক আছে? যেহেতু তোমার জীবনসঙ্গী তোমার চরিত্রের উপরে নির্ভর করে, সেই ক্ষেত্রে এটা সূরা আল নূরে বলা আছে, এটা কোরআন শরীফের আয়াত। তো এটা সত্য কথা, এটাতে তুমি সম্পূর্ণ 100% বিশ্বাস করতে পারো। তোমার চরিত্র যদি ভালো না হয়,
তুমি কখনোই ভালো মেয়ে পাবা না। তো সেই কারণে তুমি যদি ভালো হও অবশ্যই তোমার জীবনসঙ্গীও ভালো হবে। তো এই কথাটা মাথায় রাখলেই দেখা যাবে যে তোমার, যেহেতু তোমাদের আকর্ষণ এখন বেশি ওদিকে, তো এই কথাটা মাথায় রাখলেও কিন্তু তুমি তোমার চরিত্রটা সুন্দর করার প্রতি একটু মনোনিবেশ করবা। এবং এখানে যার চরিত্র সুন্দর নয় সে জ্ঞানী হলো, তার সঙ্গ ত্যাগ করা উচিত, এটা মাথায় রাখবা। তোমার বন্ধু বান্ধব অনেকেই আছে খুবই ভালো স্টুডেন্ট কিন্তু তার চরিত্র ভালো না, তার থেকে একটু দূরে থাকবা। কারণ এইটা ছোঁয়াচে রোগের মতোই, তার খারাপ বা বদ অভ্যাসটা তোমার উপরে পড়বেই 100%। তো সেই কারণে তার কাছ থেকে দূরে থাকবা, নাহলে তার খারাপ অভ্যাসগুলো তোমার ভিতরে চলে আসবে এবং তোমার চরিত্রও খারাপ হবে। তো সেই ক্ষেত্রে অ্যাডভাইস, যে যত জ্ঞানী হোক তার চরিত্র যদি সুন্দর না হয়, যদি সে যদি সুন্দর মনের মানুষ না হয়, সুন্দর চরিত্রের অধিকারী না হয়, তার এই জ্ঞান তোমার দরকার নাই, তুমি তারা অ্যাভয়েড করো। ঠিক আছে, তুমি চেষ্টা করো তোমারে চরিত্রবান বানাইতে, তোমার চরিত্র সুন্দর করতে। তুমি তার থেকে দূরে থাকলে ইনশাল্লাহ তুমিও পারবা। কারণ আমরা এখানে জানি দিন শেষে একটাই কথা, যদি তোমার চরিত্রই ঠিক না থাকে, চরিত্র হারায় গেলে সব কিছুই হারা যায়। তো সেই কারণেই তুমি নিজে চরিত্রবান হবা এবং তোমার আশেপাশের যারা আছে তাদেরকেও অ্যাডভাইস দিবা, যাতে কোনো ধরো যে তোমার ছোট ভাই থাকতে পারে, তোমার এখানে যারা পরিবারের সদস্য আছে একদম ছোট যারা আছে, তোমার থেকে যারা ছোট, তাদেরকে সবসময় অ্যাডভাইস দিবা যে ভালো কিছু শিখতে, ভালো কিছু অনুকরণ করতে। তো আজকে ক্লাস এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল। তো আজকে এখানেই, খোদাহাফেজ।